হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমি আবার তোমাদের দশম শ্রেণীর জীববিদ্যার আগের ক্লাসে জীবন প্রক্রিয়ার যে শ্বসন প্রশ্নটা শুরু করেছিলাম, তার যে জায়গায় গিয়ে শেষ করেছিলাম সেই জায়গা থেকেই আমি আজকে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা আগের ক্লাসে যা যা আলোচনা করেছিলাম আমরা সেগুলি দেখেছো ঠিক মতো। তো আজকে আমরা ওই ক্লাসে যতটুকু করেছিলাম, অর্থাৎ ওই দিন আমরা শ্বসনের বিভিন্ন পর্যায়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম নামগুলি গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। তো ওই দিন গ্লাইকোলাইসিস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এবার আজকে আমরা ক্রেবস চক্রের বিষয়টা আলোচনা করব। কি বললাম? ক্রেবস চক্র। তো প্রথমে জানি ক্রেবস চক্রটা কি। সবাত শ্বসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিস জাত যে পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা দেখেছিলাম ওই দিন যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে। সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় জাত যে পাইরুভিক অ্যাসিডটা, সেই পাইরুভিক অ্যাসিড বিভিন্ন উৎসেচকের প্রভাবে জারিত হয়ে চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে কি তৈরি করে? জল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে আমরা এক কথায় বলি কি? ক্রেবস চক্র। আবার বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবে। যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোলাইসিস জাত পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি হয়? জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে। এবং এই প্রক্রিয়াতে কি হয়? কতগুলি উৎসেচক সাহায্য করে কি তৈরি হয়? তাহলে জল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ক্রেবস চক্র বলি। এই ক্রেবস চক্রে একটা জিনিস দেখবে, যে অ্যাসিডটা প্রথম তৈরি হয়, বললাম আমরা জৈব অ্যাসিড তৈরি হয়, যে অ্যাসিডটা তৈরি হয় সেই অ্যাসিডটাকে আমরা বলি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। আর এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটি কার্বক্সিলিক বর্গ থাকে। কি থাকে? তিনটি কার্বক্সিলিক বর্গ থাকে, COOH। এই তিনটি কার্বক্সিলিক বর্গ যুক্ত সাইট্রিক অ্যাসিড এই ক্রেবস চক্রেতে তৈরি হয় বলে এই চক্রটাকে আমরা কি নামে চিনি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল বলি। তাহলে এখন যদি বলি আমরা যে TCA সাইকেল মিন্স কি? যে ক্রেবস চক্রে প্রথম যে অ্যাসিডটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কি? সাইট্রিক অ্যাসিড। আর এই সাইট্রিক অ্যাসিডে কি থাকে? তিনটি কার্বক্সিলিক বর্গ থাকে। আর এই তিনটি কার্বক্সিলিক বর্গ যুক্ত এই সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রতে প্রথম তৈরি হয় বলে আমরা এই চক্রটাকে কি বলি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলি। তাহলে ক্রেবস চক্রে আমরা কি বলি? TCA চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলি। আবার প্রশ্ন জাগে যে একে ক্রেবস চক্র বলা হয় কেন? এই চক্রটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস 1937। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস যেহেতু প্রথম এই চক্রটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এই চক্রটাকে কি বলা হয়? ক্রেবস চক্র বলা হয়। তাহলে
দেখো তোমরা এখানে আরেকটা প্রশ্ন পেলে যে একে ক্রেবস চক্র বলা হয় কেন? ঠিক আছে, কেন বলা হয়? কারণ হ্যান্স ক্রেবস নামক একজন বিজ্ঞানী 1937 এসে প্রথম আবিষ্কার করেন বলে তাকে আমরা কি বলি? ক্রেবস চক্র বলি। একে সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয় কেন? কারণ এক্ষেত্রে 3টি কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হয় বলে তাকে টিসিএ চক্র বলে। ঠিক আছে, এই ক্রেবস চক্রটা শ্বসনের কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। তাহলে প্রথম পর্যায়টা কি ছিল? গ্লাইকোলাইসিস। এবার আসবো এই ক্রেবস চক্রটা কোথায় ঘটে? প্রশ্ন জায়গাটা নাকি? আমরা যখন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলেছিলাম? সাইটোপ্লাজমে ঘটে। তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়াকে দেখবে আমরা আরেকটা নামে চিনি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কেন বলা হয়? কারণ আমরা বলেছি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র সংঘটিত হয়। শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, দ্বিতীয় পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র সংঘটিত হয়। এবং এই ক্রেবস চক্রতেই কোষে বললাম শক্তি উৎপন্ন হয় জীবের। আর এই শক্তি উৎপাদনের জন্য যে পরিমাণ উৎসেচকের প্রয়োজন হয় সেই উৎসেচকটা কোথায় থাকে? এই মাইটোকন্ড্রিয়া থেকেই নিঃসৃত হয়। তাহলে শক্তি উৎপাদনের উপযুক্ত স্থান মাইটোকন্ড্রিয়া, কারণ তার মধ্যে এই যাবতীয় রাসায়নিক বিক্রিয়াগুলি সংঘটিত হওয়ার জন্য যে উৎসেচকের প্রয়োজন হয় সেটা আসে কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। তাই তাকে আমরা কি বলি? কোষের শক্তিঘর বলি বা পাওয়ার হাউস অফ সেল বলি। বুঝছি পরিষ্কার? এবার তো একটু আমরা দেখি যে এই যে চক্রাকারে ক্রেবস চক্রটা সংঘটিত হয়, এই ক্রেবস চক্রটা কিভাবে চক্রাকারে সংঘটিত হয় খুব সুন্দর ছকের আকারে তোমরা যদি দেখো পরিষ্কার বুঝে নেবে এটা যে এই প্রক্রিয়াতে আমরা কি কি ঘটনাগুলি ঘটে। দেখো ক্রেবস চক্র আমরা বলেছিলাম যে পাইরুভিক অ্যাসিড কোথেকে আসে? গ্লাইকোলাইসিস থেকে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াজাত যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড কোএনজাইমের উপস্থিতিতে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। এই অ্যাসিটাইল কোয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সাইট্রিক অ্যাসিড জল পরিত্যাগ করে কি করে? সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হয়। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত, তখন আবার জলের সংযোজন ঘটে। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড যখন আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, সেই আইসোসাইট্রিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে অক্সালো সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। অক্সালো সাকসিনিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সাকসিনাইল কুয়ে থেকে আসে আমরা কি? সাকসিনিক অ্যাসিড। এবং সাকসিনিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আবার এই চক্রাকারে ঘটনাটা ঘটতে থাকে। এই যে কন্টিনিউ চক্রাকারে পর্যায়ক্রমে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি কি? কি চক্র বলি? ক্রেবস চক্র বলি। পরিষ্কার কথাটা? তাহলে ক্রেবস চক্রতে আমরা কি কি দেখলাম? ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? ক্রেবস চক্রকে ক্রেবস চক্র বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? ক্রেবস চক্রের ছকের আকারে আমরা যদি আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, এবারে আসি আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা প্রতিদিন বলেছিলাম যে প্রাণীদের কিছু কিছু ক্ষেত্রে শ্বসন নিয়ে আলোচনা করেছিলাম।
আজকে আমরা মানুষের শ্বাসযন্ত্র ও শ্বসন কৌশল, মানুষের শ্বাসযন্ত্র এবং মানুষের শ্বসন কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা মানুষের শ্বাসযন্ত্র। ঠিক আছে, মানুষের শ্বাসযন্ত্র সম্পর্কে আমরা প্রথম আলোচনা করি। মানুষের শ্বাসযন্ত্রকে আমরা দুইটা ভাগে দেখতে পারি। একটা কি মুখ্য শ্বাস যন্ত্র, আর একটা গৌণ শ্বাস যন্ত্র। তাহলে প্রথমে বলি মুখ্য শ্বাসযন্ত্রগুলি কি কি মানুষের ক্ষেত্রে। কি কি? এক জোড়া ফুসফুস, এক জোড়া ব্রঙ্কাস, একটি ট্রাকিয়া, তারপরে আছে ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস গেল, ট্রাকিয়া গেল, লেরিংস, তারপরে আছে গ্লোটিস, অন্তনাসারন্ধ্র ও বহিনাসারন্ধ্র। গৌণ শ্বাসযন্ত্রগুলি হল কি থোরাসিক কেজ ও শ্বাস পেশি। এবার আমরা দেখি এই যে মুখ্য শ্বাসযন্ত্রগুলি বললাম, সেই শ্বাসযন্ত্রগুলি আমাদের গঠনগতভাবে কিরকম যদি একটু আলোচনা করি। এই যে দেখো, একটা আমাদের দেহের ফুসফুসের অবস্থানটা কিরকম আছে। প্রথম আছে কি একজোড়া ফুসফুস। দেখো এই দুইটা ফুসফুস। কোথায় থাকে ফুসফুসটা? বক্ষপিঞ্জর বা আমরা বুকের খাঁচা যেটাকে বলি, সেই বক্ষপিঞ্জরের নিচে অস্থি নির্মিত যে অংশটা আছে আমাদের বুকের উপরে, তার নিচে মধ্যচ্ছদার ঠিক উপরের দিকে হৃৎপিণ্ডের দুপাশে, এখানে হৃৎপিণ্ড থাকে, তার দুপাশে শাঙ্কব আকারের স্পঞ্জের মতো এবং গোলাপি বর্ণের দুইটা ফুসফুস থাকে। ঠিক আছে তো? এই দুইটা ফুসফুসের ডান দিকের যে ফুসফুসটা দেখবে তিনটি লতি বা লোদযুক্ত, অর্থাৎ ট্রাইলোবড বলা হয়, তিনটা ভাগ থাকে তার মধ্যে। ঠিক বাদিকেরটা দুইটা ভাগ থাকে, যেটাকে বাইলোবড বলা হয়। ঠিক আছে তো? আমি একটু বুঝে নেই। আমি যে বললাম যে ফুসফুসটা কোথায় থাকে, অস্থি নির্মিত বক্ষপিঞ্জরের নিচে থাকে। একটু যদি দেখো তোমরা বক্ষপিঞ্জরটা কিরকম, খুব সুন্দর বুঝবে। দেখে এই যে দেখো, একটা ছোট কঙ্কালের শরীর আছে, দেখো এখানে এই যে জায়গাটা দেখো, এই যে অস্থি নির্মিত থোরাসিক কেজ যেটাকে বলে, বক্ষপিঞ্জর যেটাকে বলা হয়, এখানে 12 জোড়া থাকে, 12টা 12টা, দ্যাট ইজ 24টা অস্থি নির্মিত একটা খাঁচা থাকে তার মধ্যে। দেখো কি সৃষ্টি কিরকম, যে এই ফুসফুসটাকে সুরক্ষিত রাখার জন্য এই যন্ত্রটা তৈরি হয়েছে। বাইরের দিকে একটা অস্থি নির্মিত অংশ তৈরি করা হয়েছে এবং সেখানে তার নিচেই ফুসফুস দুইটা সুরক্ষিত অবস্থায় থাকে। বাইরে থেকে যদি আমরা আঘাত করি, সে সরাসরি ফুসফুস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে না। এই কটা থাকে, তাহলে কটা রিপ থাকে এগুলি, এই যে রিপগুলি কটা থাকে, একটা দুটা করে 12টা 12টা, দ্যাট ইজ 12 জোড়া 24টা রিপ থাকে। এই রিপগুলির নিচে
এই ফুসফুসটা কি থাকে, সুরক্ষিত থাকে। এই দুইটা ফুসফুস সুরক্ষিত থাকে। এবার আসি আমরা, এই ফুসফুস দুইটার বাইরের দিকে সুন্দর একটা আবরণ থাকে, যাকে আমরা বলি কি প্লোরা। কি নাম বললাম? প্লোরা। এই ফুসফুসের বাইরের দিকে যে আবরণটা থাকে তাকে আমরা কি বলি? প্লোরা বলি। প্লোরার বাইরের দিকে স্তরটাকে বলা হয় কি দ্বিস্তরীয় প্লোরা। খেয়াল রাখবে, প্লোরাটা দ্বিস্তরীয়, দুইটা স্তর থাকে। বাইরের দিকে যে স্তরটা সেটাকে বলা হয় ভিসারাল প্লোরা, ভেতরের দিকে যে স্তরটা তাকে বলা হয় প্যারাইটাল প্লোরা। এর মাঝখানে যে অংশটা থাকে তাকে বলা হয় কি অন্তঃপ্লোরা। এখন এই প্লোরাটা কি করে? এই যে বললাম অস্থি নির্মিত খাঁচার নিচে থাকে, সেখানে এই প্লোরাটা বা পাশাপাশি অন্য অঙ্গগুলির সঙ্গে তাদের কোনো ঘর্ষণজনিত ব্যাঘাত সৃষ্টি হয় না। এরকম দেখবে যখন আস্তে আস্তে পড়বে তোমরা, সমস্ত অঙ্গগুলি আমাদের শরীরের ভিতরে যতগুলি অঙ্গ থাকে প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে নিজস্ব একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এগুলো ফুসফুসের দুইটা অংশ। এবার আসো, এই প্রত্যেকটা ফুসফুস থেকে দেখো একটা করে নালী নির্গত হয়েছে, যাদেরকে আমরা বলি কি ব্রঙ্কাস। ঠিক আছে, এই ব্রঙ্কাসগুলি দেখো ভেতর দিকে ঢুকে, একটা ফুসফুসকে আমরা ভেতর অংশটা দেখালাম, ভেতর দিকে ঢুকে আবার শাখা প্রশাখা যুক্ত হয়েছে। তাহলে ব্রঙ্কাস শাখা প্রশাখা যুক্ত হয়ে কিসে পরিণত হয়? ব্রঙ্কিউলে পরিণত হয়। কিসে? ব্রঙ্কিউলে। এই ব্রঙ্কিউলগুলির অগ্রভাগটা স্ফীত হয়, বেলুনের মতো আকার ধারণ করে, যেগুলিকে আমরা বলি কি বায়ুথলি। এরকম ফুসফুসের মধ্যে ৩.৫ কোটি বায়ুথলি থাকে আমাদের। যে বায়ুথলিগুলি থাকার ফলে আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, ওই বায়ুথলিগুলির মধ্য থেকে আদান প্রদান ঘটে। এবারে আসি আমরা ট্রাকিয়া বা শ্বাসনালী। এই ব্রঙ্কাস দুটি একত্রিত হয়ে একটা নালীতে পরিণত হয়, যেটাকে আমরা বলি কি ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা তরুণাস্থি নির্মিত। এখানে প্রায় 20টির মতো কি থাকে? তরুণাস্থি নির্মিত ইউ আকৃতির আংটির মতো থাকে, যেগুলি একত্রে বসানো থাকে, এক এক করে স্টেপ বাই স্টেপ বসানো থাকে। ঠিক আছে, এটা দৈর্ঘ্যটা প্রায় 10 থেকে 20 সেন্টিমিটার। কত বললাম? 10 থেকে 20 সেন্টিমিটার। আবার 1.5 থেকে 2 সেন্টিমিটার ব্যাস। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো ব্যাস। ঠিক আছে, এই শ্বাসনালীর অগ্রভাগে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি কি লেরিংস। লেরিংসের মধ্যে দুইটি ষড়যন্ত্র বা বাগযন্ত্র থাকে, এবং তার মাঝখানে যে ছিদ্রটা থাকে তাকে আমরা বলি কি গ্লোটিস। পরের অংশটাকে আমরা বলি নাসাপথ। এর অগ্রভাগে থাকে বহিনাসারন্ধ্র এবং ভেতরের দিকে অন্তনাসারন্ধ্র। এই ছিল তা মুখ্য শ্বাসঙ্গগুলি আমাদের। আর আছে কি গৌণ শ্বাসঙ্গ। গৌণ শ্বাসঙ্গগুলি কি কি? থোরাসিক কেজ বললাম, শ্বাস পেশি বললাম, অর্থাৎ এই যে যন্ত্রগুলিকে রক্ষা করার জন্য থোরাসিক কেজ, এই যে বললাম এটা, এবং তার সঙ্গে যুক্ত যে পেশিগুলি, যে পেশিগুলির সংকুচন প্রসারণের ফলে আমরা শ্বাস প্রশ্বাস ফেলতে পারি, তাদেরকে আমরা বলি কি শ্বাস পেশি, অর্থাৎ শ্বসনে সাহায্যকারী যে পেশি। ঠিক আছে, এই হলো আমাদের ফুসফুসের বিভিন্ন অংশগুলি, বা অর্থাৎ আমাদের শ্বাসযন্ত্রের বিভিন্ন অংশগুলি। এবার দেখো এই ফুসফুসের মধ্য দিয়ে আমরা কিভাবে শ্বাসকার্য চালাই। খুব সুন্দর ব্যাপার দেখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এগুলি আমরা প্রতিনিয়ত আমাদের মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। দেখো কি আছে, শ্বসন কৌশল। শ্বসন কৌশলকে আমরা দুইটা পর্যায়ে দেখি। একটা কি নিঃশ্বাস বা শ্বাস গ্রহণ, ইন্সপিরেশন। আরেকটা আছে কি প্রশ্বাস বা শ্বাস ত্যাগ,
এক্সপিরেশন। ঠিক আছে, এই দুটা ঘটনা ঘটে আমাদের শ্বসন কৌশলের মধ্যে। একটা কি নিঃশ্বাস, একটা কি প্রশ্বাস। একটা শ্বাস গ্রহণ করি আমরা, একটা শ্বাস ত্যাগ করি আমরা। ঠিক আছে, এই সময় কি হয় দেখো, দুটা যদি ছোট্ট ছবির আকারে দেখি আমরা, এ দেখো, আমরা যদি একটু পরীক্ষা আকারে দেখাই এক্সপেরিমেন্টাল ওয়েতে, এই আমার হাতে দেখো এরকম একটা, আমি এই দুইটাকে ফুসফুস ধরলাম। ঠিক আছে, এটা কি ব্রঙ্কাস, শ্বাসনালী। আমি দেখো এদিক দিকে আমার শ্বসন কৌশলটা কি, দুইটা নিঃশ্বাস এবং প্রশ্বাস। একটা শ্বাস গ্রহণ করলাম, একটা শ্বাস ত্যাগ করলাম। আমি শ্বাস গ্রহণ করছি দেখো, তাহলে প্রথম কি করলাম, শ্বাস গ্রহণ করলাম। শ্বাস গ্রহণ করার পর কি হয়, বেলুনটা ফুলে ওঠে। শ্বাস ত্যাগ করার পর কি হয়, আমি যখন ছেড়ে দিলাম তখন বেলুনটা চুপসে যায়। অর্থাৎ যখনই আমরা এখান দিয়ে অক্সিজেন প্রবেশ করাই, বহিঃনাসারন্ধ্র হয়ে, অন্তঃনাসারন্ধ্র হয়ে, শ্বাসনালী হয়ে ফুসফুসের বিভিন্ন বায়ুথলিগুলির মধ্যে যখন প্রবেশ করে তখন একটা চাপ সৃষ্টি হয়। তখন কি হয়, মধ্যচ্ছদারা নিচের দিকে প্রসারিত হয়, বক্ষপিণ্ডটা বড় হয়ে যায়, বুকটা তখন বড় হয়ে যেত আমাদের। ঠিক তো, তখন এটাকে আমরা বলি কি, নিঃশ্বাস বা শ্বাস গ্রহণ। ঠিক উল্টো প্রক্রিয়াটা যখন ঘটে, এখান দিয়ে যখন CO2টা বেরিয়ে যায় তখন কি হয়, মধ্যচ্ছদাটা উপর দিকে উঠে আসে, আস্তে মুখটা আমাদের চুপসে যায়, ফুসফুস চুপসে যায়, ওই বেলুনের মতো। এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিন্তু শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ প্রক্রিয়াটা চলে। তাহলে এই কাজে এই বক্ষপিঞ্জ, আমি তো মুখ্য যন্ত্রগুলি বললাম, এই মুখ্য শ্বাসন যন্ত্রগুলি, পাশাপাশি এই যে অস্থিগুলি অর্থাৎ পঞ্জরস্থিগুলি বা রিবসগুলি বা বুকের খাঁচাটা, থোরাসিক কেসটা, এবং তার সঙ্গে যে পেশিগুলি যাকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, তারা উভয়ে কিন্তু এই কাজে সাহায্য করে। ঠিক তো, এই শ্বসন কৌশল অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়াতে সাহায্য করে। এটা হয়েছে কি তাহলে মানুষের শ্বসন কৌশল। তাহলে এতটুকু পর্যন্ত নিশ্চয়ই পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা শ্বাসকার্যটা পরিচালনা করি। দুইটা প্রক্রিয়া, একটা নিঃশ্বাস এবং প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে। দেখবে এই যতগুলি আলোচনা করলাম, একটা ইন্টারেস্টিং ভাবে সমস্ত ঘটনাগুলি তোমার আমার ভেতরের কথা। কিন্তু এই ঘটনাগুলি ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচতে পারছি না। যেহেতু জীবন প্রক্রিয়া বললাম, আমাদের জীবন প্রক্রিয়া ঘটার কোনো সম্ভাবনা থাকবে না যদি এই প্রক্রিয়াগুলি সুন্দরভাবে আমাদের শরীরের মধ্যে না ঘটে। ঠিক তো, তাই এই বিষয়গুলিকে তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এবং নিজের মতো করে তুমি যে লাইনটাই পড়বে দেখবে তোমার নিজের মধ্যে আজ চলছে সেই ঘটনাটা। অক্সিজেন গ্রহণ করছে সেখানে, আমরা সবাই তো অক্সিজেন গ্রহণ করছি তো নাকি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সবাই, ছাড়ছি তো আমরা। তাহলে সমস্ত ঘটনাটা কিন্তু আমার তোমার ঘটনা। ঠিক তো, এই ঘটনাটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে করবে, দেখবে সেই বিষয়টাকে বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে তো, তাহলে আজকে আমরা যে বিষয়গুলি বললাম, শ্বসনের দ্বিতীয় পোর্শনটা এবং প্রথম দিন যেগুলি বললাম শ্বসনের প্রথম পোর্শনটা, এই দুইটা মিলে শ্বসনের পুরো পোর্শনটা তোমরা ভালো করে পড়বে। আশা করি
ভালোই লাগবে তোমাদের। ভালো থেকো সবাই।